এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের ব্যাংকিং ব্যবস্থায় ঋণ দেওয়া হয় জামানতের বিপরীতে, অর্থাৎ জমি বা সম্পদের বিপরীতে। এখন যে তরুণ তরুণীর বাবার জমি নেই, তার আইডিয়া যতই ভালো হোক না কেন, পুঁজি নেই। যদিও কিছু স্টার্টআপ প্রতিযোগিতা ও সরকারি উদ্যোগের মাধ্যমে কিছুটা সহায়তা পাওয়া যায়, কিন্তু তা সব উদ্যোক্তার জন্য যথেষ্ট না। এমতো অবস্থায় যাদের ভালো স্টার্টআপ বা ব্যবসায়িক ধারণা আছে, তাদের কিন্তু জামানত নেই, তাদের জন্য ঋণ পাওয়া সহজ করতে সরকারের কি উদ্যোগ রয়েছে? এক কথায় যদি, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। এক কথায় যদি বলতে হয়, আপনার এই সমস্যাটা আমি জানি মানে আমরা সবাই জানি এই সমস্যাটা। আমরা আইসিটি ডিপার্টমেন্ট থেকে যেটা এই যে ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি একটা বক্তব্য শুনেছেন যে 5 কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে, না একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে, এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করেছে, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশন নিয়ে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। স্যার, আমার আরেকটি প্রশ্ন ছিল যে একটা স্টার্টআপে যেমন সফলতা আছে, ব্যর্থতাও আছে। তো দেখা যায় যে কোনোভাবে স্টার্টআপ যদি ব্যর্থ হয়, তখন দ্বিতীয়বার ঋণ পেতে অনেক অসুবিধা পোহাতে হয়। তো এই ব্যাপারে কি করা যেতে পারে? দেখুন, আপনাকে আমরা যেটা হেল্প করা হবে সেটা তো কারো প্রাইভেট মানি না, এটা পাবলিক মানি। তবে নিশ্চয়ই আপনার ওটা যদি পটেনশিয়াল থাকে, ওটার ডেফিনেটলি তাকে আবার রিথিঙ্ক করা হবে, তাকে আবার ফার্দার করা যায় কিনা। যদি করা যায় অবশ্যই করা যাবে। হতেই পারে ব্যবসা করতে গেলে প্রথমে অনেক জিনিস ক্লিক করে না, একটু সময় হয়তো লাগে, কিন্তু যদি ওটার পসিবিলিটি থাকে অবশ্যই সেটাকে আবার সেকেন্ড টাইম আবার ফাইন্যান্স করা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, যে প্রশ্নগুলো আমরা নির্বাচন করেছি, আমরা আশা করব যে আমরা এই প্রশ্নগুলোর বাইরেও মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আর প্রশ্ন নেবেন, সম্পূরক প্রশ্ন না করার জন্য অনুরোধ করব। এবারে অনুরোধ জানাচ্ছি সৈয়দা অনন্যা ফারিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অনন্যা ফারিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি সৈয়দা অনন্যা ফারিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং একজন নেচার কনজারভেশন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছি। তো ফিল্ডে কাজ করতে গিয়ে না মনে হয়েছে যে বাংলাদেশের যদি আমরা সত্যিকারের ডেভেলপমেন্ট চাই, তাহলে স্টার্টআপগুলোর সাথে ইকো সাস্টেইনেবিলিটিকে খুব করে কানেক্ট করা দরকার। এবং আমাদের তরুণরা কিন্তু এখন অনেক গ্রিন স্টার্টআপ প্ল্যান করছে এবং আমরা দেখছি যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সীমান্তবর্তী স্থানে অনেক দারুণ সব প্ল্যান জেনারেট হচ্ছে। মানে আগে আমরা দেখতাম ঢাকা বেসড সব স্টার্টআপ, কিন্তু এখন কিন্তু বাইরে থেকেও অনেক প্ল্যান আসছে। তো সব ধরনের স্টার্টআপের জন্যই আমরা দেখছি যে এই যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মতো সরকারি তহবিল দারুণ সাহায্য করছে, কিন্তু আমাদের তরুণদের জন্য শুধু আর্থিক সাহায্যই যথেষ্ট না। আমাদের যারা প্রান্তিক তরুণ, যারা উদ্যোক্তা হতে চাইছে, তাদের স্টার্টআপকে টিকিয়ে রাখার জন্য 3টা জিনিস দরকার মাননীয় প্রধানমন্ত্রী। এই 3টা জিনিস হচ্ছে মেন্টরশিপ, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাক্সেস। তো এই 3টা ব্যাপার ইনশিওর করে আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে টিকিয়ে রাখার জন্য গভর্নমেন্ট কি ধরনের প্রোগ্রাম প্ল্যান করছে, এই সম্বন্ধে জানতে চাই। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাস্ট আপনি যে 3টার কথা বললেন, আমি আপনার 3টা পয়েন্টের সাথে পুরোপুরি একমত। এবং আমরা অলরেডি আপনার প্ল্যান করেছি যে শুধু ঢাকা শহরে না, ঢাকা শহরের বাইরেও 8টা বিভিন্ন বিভাগীয় শহরে এবং ইউনিভার্সিটিতে। ইনফ্যাক্ট চর্চের ওনারা যখন বক্তব্য দিয়েছিলেন, ওনাদের সাথে আমার পরিচয়, যে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইনকিউবেটর আমরা তৈরি করেছি, যেখানে আপনার তাদেরকে বিজনেস কেস তৈরিতে হেল্প করা হয়, তাদেরকে মেন্টরিং করা হয়, তাদেরকে
কি করে ফান্ডিং করা সম্ভব, কোত্থেকে করা সম্ভব, বিভিন্ন প্রোগ্রাম এগুলো হাতে নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে যে ওনাদের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। সো আপনি যেটা বললেন যে এটা শুধু ঢাকা কেন্দ্রিক হওয়া ঠিক না, এবং আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন আইডিয়া উঠে আসছে, এবং এটা আমরা আস্তে আস্তে শুধু 8টা বিভাগীয় শহরে না, আমরা আরো এটাকে প্রান্তিক পর্যায়ে কি করে নিয়ে যাওয়া যায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। এবারে এখানে একটু আপনার বলে দিই আর একটু যেটা প্র্যাকটিক্যালিটি, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি যেটা বলেছেন যে শুধু ঢাকা শহর কেন্দ্রিক যাতে না হয়, সারা দেশ থেকে হয়। স্টার্ট আপের এই বিষয়টি দেখুন, সবকিছু মিলিয়ে বিষয়টা যেটা হচ্ছে, আমরা তো নতুনভাবে জিনিসটা শুরু করতে চাইছি। আমরা চাইছি যে আপনাদের মতন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা তাদের আসুক আস্তে আস্তে, আমরাও আপনাদের কাছে রিচ করতে চাইছি। একটু আমাদের সময় লাগবে, সময় একটু লাগবে আমাদের, কিন্তু আমরা যদি সকলে মিলে সিনসিয়ারলি কাজ করি, নিশ্চয়ই আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো, এটা আমি মনে করি। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম নাফিউকে প্রশ্ন করার জন্য। ভেরি সুটেড এন্ড গুড। আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম নাফিউ, ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে। আমার প্রশ্নটি হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় জিনোমিক ডেটা ব্যাংক গড়ে তোলা হয়েছে, এবং এসব ডেটা ব্যাংক পার্সোনালাইজ মেডিসিন, জনস্বাস্থ্য ব্যবস্থা এবং ফরেনসিক তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমার মূল প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের আইসিটি বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে নাগরিকদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে একটি স্টার্টআপের মাধ্যমে ন্যাশনাল জিনোমিক ডেটা ব্যাংক প্রতিষ্ঠা করার বিষয়ে আসলে সরকারের কি মতামত? এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একসময় এগ্রিকালচারাল রেভলিউশন দেখেছি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও দেখেছি, বর্তমানে এআই রেভলিউশনের একটা চল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর পাশাপাশি আমার কাছে মনে হয় বায়োটেক রেভলিউশন আসারও একটা খুব প্রয়োজন রয়েছে। আমরা বিশ্বের যত উন্নত দেশগুলো রয়েছে তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু বায়োটেক রেভলিউশন আমাদের খুবই প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যদি একটা ন্যাশনাল জিনোমিক ডেটা ব্যাংক আমাদের প্রথম পদক্ষেপ হতে পারে আর কি বায়োটেক রেভলিউশনটা অ্যাচিভ করার জন্য। তো এই ব্যাপারেও আসলে আপনাদের কি মতামত সেটা আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটা টেকনিক্যাল সাইডগুলো আপনাকে আমি অত ভালোভাবে তুলে ধরতে পারবো না, আমাদেরকে রেহান হেল্প করতে পারবে। টেকনিক্যাল যেটা আপনাকে কারেক্ট উত্তরটা আপনি পাবেন, আমি হয়তো আপনাকে বলতে পারবো কিছুটা, কিন্তু আমি রেহানকে বলবো পুরো জিনিসটা একটু ডিটেইল বলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, এর আগে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিলেন, আপনাদের পরিসংখ্যান বিভাগের একজন একই প্রশ্ন করেছিলেন। সো ইট সিমস যে জিনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা হয়তো জানবেন যে আমাদের দেশে এই মুহূর্তে কোনো ডিপিআই মানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোনো ডেটা ব্যাংক নেই। আমাদের সরকার অলরেডি আপনার অ্যানাউন্স করেছে যে আমরা ইটস এ প্রায়োরিটি ফর আস, এবং এই প্রথমবার মতো আমরা ওয়ান সিটিজেন ওয়ান ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড ওয়ান ডিজিটাল ওয়ালেট চালু করতে যাচ্ছি। দিস উড বি আওয়ার ফার্স্ট পপুলেশন ডেটাবেস, যেটা আপনার পপুলেশন রেজিস্ট্রি হিসেবে কাজ করবে, এবং এটা আপনার ফার্স্ট স্টেপ। আপনার once you build that population database, population registry, then তখন আপনি নেক্সট আপনি হেলথ কেয়ারে যেতে পারবেন, আপনি এডুকেশনে যেতে পারবেন। জাস্ট গত সপ্তাহে আপনার আমরা গত সপ্তাহে আপনার সারা ওয়ার্ল্ডে যদি আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ডে বেস্ট ডেটাবেস এবং বেস্ট পপুলেশন সিস্টেম ই গভর্নেন্স হলো এস্তোনিয়ার। গত সপ্তাহে আমরা সব 8জনের একটা টিম আপনার এস্তোনিয়াতে গেছিলাম, ওনাদের কাছে জিনিসটা দেখতে এবং শিখতে, যে ওনারা কিভাবে এটা তৈরি করেছেন অ্যারাউন্ড 2002 সালে, তারা কিভাবে এটা মেনটেন করে। সো আমরা অগাস্টের ফার্স্ট উইক থেকে আমরা আমাদের এই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কাজ শুরু করছি, যেখানে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের ডেটা একসাথে একটা ক্লাউডে নিয়ে আসবো। ফার্স্টে পপুলেশন রেজিস্ট্রি দিয়ে শুরু করা হবে, তারপরে আস্তে আস্তে হেলথ কেয়ার, এডুকেশন এবং অন্যান্য মিনিস্ট্রিতে যাওয়া হবে। সো উই আর জাস্ট স্টার্টিং আওয়ার জার্নি। আপনার হয়তো 12 মাস থেকে 18 মাস আমাদের সময় লাগবে, বাট ইনশাল্লাহ আজ থেকে 2 বছর পরে উইল বি ইন এ প্লেস, যেটা আপনি যে প্রশ্ন করলেন, আপনি আপনার রুমে বসে এপিআই দিয়ে আপনি ডেটা অ্যাক্সেস করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। এবারে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
সামিয়া তাহসিনকে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া তাহসিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্নটি হলো, আমরা বিভিন্ন স্টার্টআপ দেশীয় বাজারে অনেক ভালো করলেও দেখা যায় বিদেশি যখন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাই অনেক সমস্যার মুখোমুখি হই, যেমন শেয়ার ট্রিপ কিছুক্ষণ আগে তাদের স্টোরিতেও বললো। তো এই ধরনের সমস্যার সমাধান অথবা সহায়তা করতে কিভাবে হেল্প করতে পারে সরকার? এটার ব্যাপারে আমাদেরকে কিছু পলিসি নিতে হবে। এই পলিসিগুলোর উপর আমরা কাজ করছি। একই সাথে আপনাদেরকে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট থেকেও হেল্প করতে হবে আমাদেরকে। আপনারা যখন বাইরে যাচ্ছেন পলিসির সাথে সাথে আমাদের ফরেন অফিস, থ্রু ফরেন অফিস আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেগুলোর উপরে আমরা কাজ করছি। তো ধরেন নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে, একটু হয়তো সময় লাগবে। যেমন শেয়ার ট্রিপের বিষয়টি যতটুকু আমার ধারণা আছে, এটাকে আমরা একটা খুব সম্ভবত যতটুকু আমার ধারণা আছে ইনশাল্লাহ বাংলাদেশে এই কোম্পানিটাকে আমরা গ্লোবাল আমরা এটাকে নিতে চাচ্ছি। তো সেই জন্য আমরা কাজ করছি। এটা আমরা যদি এটাতে ইনশাল্লাহ সাকসেসফুল হই, তাহলে আপনি যেটা চাচ্ছেন আপনাদের মতন আরো ছোট ছোট অনেক কোম্পানিগুলোকে আমরা ইনশাল্লাহ নিতে পারবো। তো শেয়ার ট্রিপটাকে আমরা আমাদের লাইভ হিসেবে চিন্তা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ভালো লেগেছে যে আপনি বাংলাদেশের কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান। আপনার এবং যারা উদ্যোক্তা তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসলে সবার আগে বাংলাদেশ সেটি সামনে শেয়ার ট্রিপটা ডিজার্ভ করেন, ওনারা যে কষ্ট করেছেন দে ডিজার্ভ দ্যাট। আমাদেরকে শুধু একটু চেষ্টা করতে হবে ওনাদেরকে হেল্প করতে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বিবিএ শিক্ষার্থী সাদমান শাবাব আজাদকে অনুরোধ জানাবো প্রশ্ন করার জন্য। সামনে। হ্যালো, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আমার নাম সাদমান শাবাব আজাদ। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বিবিএ জেনারেল ডিপার্টমেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে এখন পর্যন্ত বেশিরভাগ স্টার্টআপই ই কমার্স, রাইড শেয়ারিং আর ফিনটেক নিয়ে কাজ করছে, যেমন চাল ডাল, পাঠাও এবং বিকাশ। কিন্তু আমরা যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ঝুঁকির মধ্যে আছি, যেমন খুলনায় লবণাক্ততার কারণে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা এই মুহূর্তে চিটাগং, কক্সবাজার সহ সারা দেশে বন্যার কারণে অনেকেই নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে কি সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে কৃষি প্রযুক্তি অর্থাৎ অ্যাগ্রিটেক, জলবায়ু প্রযুক্তি অর্থাৎ ক্লাইমেট টেক বা স্বাস্থ্য প্রযুক্তি অর্থাৎ হেলথ টেক এর মতো দীর্ঘমেয়াদী ও গুরুত্বপূর্ণ খাতে যে স্টার্টআপ গুলো আছে সেগুলোর জন্য বিশেষ কোনো অর্থায়ন বা সহযোগিতার পরিকল্পনা আছে কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, বিকজ কৃষিতে তো অবশ্যই লাগবে। কৃষি তো আমরা একটা দেখলামই এখানে, আই ফার্মার, এটা তো আমরা দেখলামই। কাজে ওনাদের সাথে আমরা কাজও করব। আমাদের গভর্নমেন্ট থেকে আপনি নিশ্চয়ই শুনেছেন, বাইনা অনেকের কাছে এই নামটা পরিচিত, ফার্মার্স কার্ড। আমরা যেটা একটা ইলেকশন আগে কমিট করেছিলাম, ওই ফার্মার্স কার্ডটাকে কিভাবে আরো ইউজফুল করা যায়, কিভাবে আরো ইজি করা যায়, সেটা ওনারাও বলেছেন। আমরাও চিন্তা করছি ওনাদের সাথে আমরা বসবো, কাজ করব। এর বাইরে আপনি যেগুলো বললেন ফরেস্টেশন সহ অন্যান্য যে বিষয়গুলো আপনার, সেগুলো তো আমাদেরকে কাজ করতে হবে। কারণ ওখানে আমরা যদি স্টার্ট আপ যারা আছেন ওনাদের সাথে, এন্টারপ্রেনার যারা আছেন ওনাদের সাথে যদি কাজ না করি, আমরা নতুন আইডিয়া পাবো না। এখন আমাদেরকে নতুন নতুন আইডিয়াতে যেতে হবে, যে এই আইডিয়াগুলো মানে তাড়াতাড়ি আমাদেরকে বেনিফিট দেবে। সো এরকম যদি কোনো কিছু এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা খোঁজ করছি আপনারা এরকম যারা আছেন, আপনি যে সাবজেক্টগুলোর কথা বলেন, এরকম যদি আপনার কাছে থাকে আপনি আমাদের কাছে নিয়ে আসেন। থ্যাংক ইউ। আপনি এই সুযোগ নিশ্চয়ই কাজে লাগাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার আশ্বাস। এবারে বুয়েটের শিক্ষার্থী আসিফ আজাদকে প্রশ্ন করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আমার চিন্তা ভাবনা শেয়ার করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো আমার নাম আসিফ আজাদ, আমি বুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দুইটা অবজারভেশন শেয়ার করতে চাই, এন্ডিং উইথ এ কোয়েশ্চেন। সো অবজারভেশন 1, আমাদের দেশে টপ ইউনিভার্সিটিগুলো থেকে প্রত্যেক বছর অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই এদের সবাই উদ্যোক্তা মানুষ মানে মনোভাব রাখেন না। খুব অল্প কিছু স্টুডেন্টের মধ্যে এই এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটটা থাকে, কিন্তু এই ক্ষুদ্র সংখ্যক স্টুডেন্টের মধ্যেও আমরা অনেকেই ধরে রাখতে পারতেছি না। বিকজ আমাদের
স্টার্টআপ ইকোসিস্টেম এখনো স্ট্রংলি ডেভেলপ করে নাই। তো এই ব্রেন ড্রেন একটা জেনারেল প্রবলেম আমাদের দেশের, এটা হয়তো লং টার্মে সলভ হবে, কিন্তু অ্যাট দিস স্টেজ অফ আওয়ার কান্ট্রি এই প্রসপেক্টিভ এন্টারপ্রেনার্স আর ইনক্রেডিবলি ভ্যালুয়েবল ফর আওয়ার কান্ট্রি। তো তাদেরকে টার্গেট করে স্পেসিফিক তাদেরকে যে আমরা দেশে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারি, স্পেসিফিক পলিসি মেকিং বা ইনসেন্টিভাইজেশন প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা গভর্নমেন্ট থেকে। সো এটা একটা অবজারভেশন। 2 হচ্ছে যে আমাদের দেশ থেকে স্টুডেন্টরা এখন টপ রিসার্চ করতেছেন, টপ ভেন্যুতে পাবলিশ করতেছেন, কিন্তু ক্লিয়ারলি এই টপ রিসার্চের আউটকামগুলো আমাদের প্রোডাক্টে কনভার্ট করতে পারতেছি না, কম্পিটিং উইথ ওয়ার্ল্ড ক্লাস টেক জায়ান্টস যদি এদের কথা আমরা বলি। তো এটার একটা বড় সমস্যা আজকে উঠে আসছে, যারা তাদের সাকসেস স্টোরি শেয়ার করতেছিলেন যে আর্লি স্টেজে একটা রিসার্চ আউটকাম থেকে যে আমরা একটা ভ্যালুয়েবল প্রোডাক্টে দাঁড় করাবো, এই স্টেজে এন্টারপ্রেনারদের আমাদের আরো অনেক বেশি সাপোর্ট দেওয়া উচিত, অ্যালং উইথ ক্যাপিটাল, নেটওয়ার্কিং, গ্রুমিং অ্যান্ড আদার্স যে সাপোর্ট আছে। সো এই ব্যাপারগুলোতে আমাদের ইউনিভার্সিটিগুলো, ইন্ডাস্ট্রি থেকে যে বিভিন্ন ইনিশিয়েটিভগুলো আছে, যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে বুয়েট সিএসসি থেকে রিসেন্টলি একটা ডিপ টেক বেসড স্টার্টআপ ইনকিউবেটর শুরু করার তারা ইনিশিয়েটিভ নিয়েছে। এই প্রজেক্টগুলো, ইউনিভার্সিটি লেড প্রজেক্টগুলোতে গভর্নমেন্ট লং টার্ম সাপোর্ট অ্যান্ড প্যাটার্নাইজেশন দিতে পারে কিনা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার প্রথম যেই প্রশ্নের মধ্যে এ অ্যান্ড বি, এ যেটা আছে, হ্যাঁ আমি আপনার সাথে একমত। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে। ব্রেইন ড্রেনের মধ্যে হয়তো 2 ভাগ আছে। একটা হচ্ছে কেউ এন্টারপ্রেনার আছে, আর সবাই এন্টারপ্রেনার না। অনেকে হয়তো ঠিক আছে কোনো একটা ভালো সাবজেক্ট এসে সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার, সে হয়তো চলে যাচ্ছে বড় কোনো কোম্পানিতে কাজ নিয়ে। তো আমরা এখানে 2 ভাবে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। একটা হচ্ছে যে যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি এবং সেটার জন্য আজকের এই আয়োজনটা 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। এইভাবে হচ্ছে আপনার প্রথম পার্টের 2টো উত্তর আমার। দ্বিতীয় পার্টটা ছিল রিসার্চের ব্যাপারে। ওভারঅল রিসার্চের ব্যাপারে বোধহয় বিভিন্ন গবেষণার ব্যাপারে আনফরচুনেটলি এই বিষয়টার তো একটা ল্যাকিং ছিলই অনেক সময় ধরে, অনেক দিন ধরে। আমরা এটা চেষ্টা করছি। এর আগে খুব সম্ভবত কিছু ফান্ডিং টান্ডিং হয়েছে, বাট প্রপারলি সেগুলো ইউটিলাইজ হয়নি। তো এটা নিয়ে ওই দিন 2-3 দিন আগে ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রোগ্রাম ছিল, ওখানেও এরকম একটা বিষয় এসেছিল আলোচনায়। আমরা গভর্নমেন্ট থেকে, হেলথ সেক্টর থেকে এখানে আমরা ফান্ড দিয়েছি, বড় ফান্ড দিয়েছি, অন্য জায়গাও দিয়েছি, এবং এখানে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন সেক্টরে যেগুলো রিসার্চের বিষয় আছে, এর মধ্যে অলরেডি ভিসি সাহেবের সাথেও আলাপ হয়েছে। আমরা এগুলোকে এনকারেজ করার চেষ্টা করছি যাতে সঠিক মানুষগুলো ফান্ডটা সঠিকভাবে ইউটিলাইজ করার সুযোগ পায়, সেটা আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে এই প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে, জয়েন করতে পেরে খুবই ভালো লেগেছে, কিন্তু এটা ভালো লাগাটা আরো বহুগুণে বেড়ে যেত যদি আমি আমার নিজের ক্যাম্পাস বুয়েট থেকে আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার চিন্তা ভাবনা শেয়ার করতে পারতাম। সো ইন ফিউচার ইফ ইউ ক্যান ম্যানেজ টাইম, you are cordially invited in Buet campus, and all of the students will really love to share their thoughts with you as well. So looking forward to that. Thank you so much for your invitation. আমি যখন এই আইডিয়াটা, এগুলো যখন আমরা অর্গানাইজ করছিলাম, তখন আমি রেহান আসাদকে বলেছিলাম যে আমরা কোথায় করব প্রোগ্রামটা। তো নর্মালি যেটা মাইন্ডসেট সবার থাকে যে চীন মৈত্রীতে আমরা করব। তো আমি ওনাকে বলেছিলাম, দেখেন আমি এটা চীন মৈত্রীতে করতে চাই না, এই প্রোগ্রামটা আমি করতে চাই হয় ঢাকা ইউনিভার্সিটিতে অথবা প্রাইভেট ইউনিভার্সিটি কোনো একটাতে, অর্থাৎ ইনস্টিটিউশন যেখানে স্টুডেন্টরা, ইয়াংরা যেখানে আছে, ইয়াং এন্টারপ্রেনার যেখানে গ্যাদার করে, আমি এরকম জায়গায় করতে চাই। আমি আসার পরে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা এই রুমের মধ্যে করলেন কেন? আমি চাচ্ছিলাম ওপেন স্পেসে করার জন্য। এই যে এখানে রেজিস্ট্রি বিল্ডিং এর এখানে যে বড় জায়গাটা আছে, ওয়েল ফর টেকনিক্যাল রিজন সেটা হয়তো সম্ভব হয়নি, বাট আমি চাচ্ছিলাম মাত্র কয়েকজন না, রাদার হাজার হাজার ছেলে মেয়ে যাতে জয়েন করতে হবে, ইয়াং ছেলে মেয়ে যাতে আপনাদেরকে দেখে ওইখানে যারা এন্টারপ্রেনার আছে ওনাদেরকে থেকে যাতে আরো নতুন ছেলে মেয়েরা উৎসাহিত হতে পারে, সেই জন্য আমি ওপেন স্পেসে করতে যাচ্ছিলাম। আনফর্চুনেটলি হয়নি, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা করব। আপনি যেটা বলছেন ওই ইচ্ছাটা আমারও আছে।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির নাফিসা তাসনিম আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী, অনুরোধ জানাবো প্রশ্ন করার জন্য। অন্য আরেকটা মাইক দিতে হবে। আসসালামু আলাইকুম মাননীয় শিক্ষামন্ত্রী, আমি নাজিফা তাসনিম জাহরা। মাননীয় প্রধানমন্ত্রী হবে, অসুবিধা নেই। অসুবিধা নেই, অসুবিধা নেই। কোনো আপনি আপনার অসুবিধা প্রশ্ন নেই। বলুন, কোনো প্রশ্ন অসুবিধা নেই। করুন। এক্সট্রিমলি সরি ফর দ্য Absolutely ইনকনভিনিয়েন্স। fine, no problem. আমি নাজিফা তাসনিম জাহরা, কারেন্টলি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্কিটেকচার ডিপার্টমেন্টের 4th ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমরা জানি যে বাংলাদেশ এখন অবকাঠামো উন্নয়নে অনেকটাই এগিয়ে আছে, তবে অন্যান্য দেশ যেমন ইউকে, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া এর মতো কোনো ন্যাশনাল ডিজাইন কমিশন এখনো বাংলাদেশে এক্সিস্ট করে না, যেখানে আর্কিটেক্ট, আরবান ডিজাইনার, ইঞ্জিনিয়ার, সোশ্যাল সায়েন্টিস্ট, মিনিস্ট্রিজ একই প্ল্যাটফর্মে একত্রে ন্যাশনাল চ্যালেঞ্জেস ডিজাইনের থ্রুতে সলভ করার চেষ্টা করে থাকে। ইন রেসপেক্ট টু দ্যাট স্যার, আমার প্রশ্ন হচ্ছে সরকার কি একটি জাতীয় ডিজাইন ইনোভেশন কমিশন গঠনের কথা বিবেচনা করতে পারে? শেষ আপনার প্রশ্ন? থ্যাংক ইউ, প্লিজ বসেন আপনি। আপনি কমপ্লিট করেছেন প্রশ্ন? জি স্যার। জি, থ্যাংক ইউ। আপনি কি সাবজেক্টটা বলেন? স্যার, ন্যাশনাল? আমি আর্কিটেকচার। হ্যাঁ, আপনি যেটা বললেন যে মানে একটা ন্যাশনাল ইনস্টিটিউশন থাকবে যারা মোটামুটি ভাবে ডিসাইড করবে যে কিভাবে রাস্তাঘাটগুলো হবে বা কিভাবে হবে, তাই তো? বেসিক্যালি এখানে বিভিন্ন ইউনিভার্সিটি ও স্টার্টআপ ইকোসিস্টেম একত্রে তরুণদের ক্রিয়েটিভ ধারণাকে সরাসরি জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করবে এবং সেগুলোকে সাকসেসফুল স্টার্টআপে পরিণত করার মানে এরকম কোনো সুযোগ থাকবে? এরকম সুযোগ টু বি অনেস্ট এভাবে এখনো আমরা চিন্তা করিনি মনে হয় বিষয়টাকে। তবে কয়েকদিন আগে একটি গভর্নমেন্টের একটি মিটিংয়ে আমরা আলোচনা করছিলাম এভাবে যে আমরা দেখছিলাম যে যেমন আপনার কোন একটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিতে যাচ্ছে, তো আমরা দেখলাম যে সেই প্রজেক্টে এলজিআরডি মিনিস্ট্রির কস্টিংটা একরকম, আবার ওয়ার্কস মিনিস্ট্রির কস্টিংটা একরকম, দুটোর মধ্যে সামঞ্জস্য নেই, অথচ দুটোই সরকারি প্রতিষ্ঠান, তাহলে আলাদা হবে কেন? হয়তো সামান্য একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু দ্য ডিফারেন্স ওয়াজ কোয়াইট বিগ। তো সেই জন্য তখন আমরা চিন্তা করলাম যে এটা এক জায়গায় আনতে হবে, কস্টিং তো নিশ্চয়ই একরকমই হবে, এত ডিফারেন্স থাকবে কেন? আপনি যেটা বলেছেন ডিজাইনের ক্ষেত্রে, এই জিনিসটাকেও বোধহয় একটা জায়গায় আমাদের আনা প্রয়োজন। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করছি যে হয়তো ভবিষ্যতে এরকম আমাদেরকে করতে হতে পারে যে যেমন ধরেন এখানে যদি এই বিল্ডিংটা নেই, আমরা যদি চিন্তা করি না এই বিল্ডিংটা আমরা করব, সেক্ষেত্রে ঠিক আছে গভর্নমেন্টের বিভিন্ন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার আছেন, ওনারা তো একটা তৈরি করবেন ডিজাইন, কিন্তু এর বাইরেও আমরা আপনাদের মতন ইয়াং আর্কিটেক্ট যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য একটা ওপেন ইনভিটেশন থাকতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। এখনো এটা চিন্তার পর্যায়ে আছে, এখনো এগোনি, তবে যেহেতু চিন্তাটা শুরু হয়েছে নিশ্চয়ই আমি আশা করি যে এটা নিশ্চয়ই একটা শেপ আপ করবে, একটা শেপে যাবে নিশ্চয়ই ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবারে অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার মেহরাব আনোয়ারকে। মেহরাব আনোয়ার রোবোটিক্স ও মেকাট্রনিক্স বিভাগের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি খন্দকার মেহরাব আনোয়ার, ঢাকা ইউনিভার্সিটিতে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 4th ইয়ার স্টুডেন্ট। সো আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে বলা হলো যে বিভাগীয় শহরগুলোতে বেশ কিছু সুযোগ সুবিধা তৈরি করা হবে স্টার্টআপস অ্যান্ড এই ধরনের উদ্ভাবনী চিন্তার মানুষদের জন্য, কিন্তু জেলা পর্যায়ে কি এই ধরনের উদ্ভাবনী যে মানুষদের এবং স্টার্টআপস গুলোকে ইনফ্রাস্ট্রাকচার এবং আরো বিভিন্ন ধরনের যেসব সুযোগ সুবিধাগুলো দেওয়া যায় সেটা সরকার পৌঁছে দিতে কোনো পরিকল্পনা করছে কিনা? না, আমরা এখনই পরিকল্পনা করছি না, কারণ আপনাকে একটা জিনিস একটু বুঝতে হবে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের রিসোর্সের বিষয়টা আমাদেরকে সবাইকে একটু বুঝতে হবে। বিভাগীয় শহর পর্যন্ত করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি।
এটাকে চেঞ্জ করতে চাইছি। আমরা এখানে যে ভিডিওটি একটু আগে দেখেছি, একটা ছেলে এবং একটা মেয়ে যে ফার্মিং নিয়ে যে কাজ করেছে, কিভাবে এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেটিং করবে, আমরা একটা ভিডিও দেখেছিলাম শুরুর দিকে। তো ওখানে নিশ্চয়ই খেয়াল করেছেন একটা কথা ওখানে বলেছিল যে এই যে বিভিন্ন 35টা না 33টা জানি আছেন 35টার মতন এই যে শুধু বিল্ডিং বানিয়ে রেখেছে, এগুলোকে আমরা এখন কাজে ব্যবহার করতে চাচ্ছি। এখানে আমরা ফ্যাসিলিটিগুলো গড়ে তুলতে চাইছি। এখানে আমরা নতুন যারা এন্টারপ্রেনার আসবে, এরকম আইটি সহ বিভিন্ন জায়গায় কাজ করবে, ওখানে তাদেরকে আমরা এখন হয়তো অনেকেই আপনারা অল্প স্পেসের মধ্যে কাজ করছেন যেখানে ঠিকভাবে কাজ করা যাচ্ছে না, অথবা আপনি হয়তো হোস্টেলে থাকেন, আপনি হয়তো হোস্টেলে আপনার বিছানার উপরে বসে বসে আপনি কাজ করছেন, অথবা আপনি আপনার ছোট ভাই বা বোনের সাথে, বড় ভাই বা বোনের সাথে কোনো রকমে একটা টেবিল শেয়ার করে কাজ করছেন। তো এরকম কিন্তু কাজ করছেন, আপনাদেরকে এরকম কষ্টের মধ্যে ভোগ করতে চাই। অথবা আপনি হয়তো বলে টলে কারো কাছ থেকে হয়তো ওয়াইফাইটা আপনি কিছুক্ষণের জন্য সময় নিচ্ছেন, আপনি আপনার যতটুকু প্রয়োজন ডাটা আপনি হয়তো পাচ্ছেন না, আপনাকে হয়তো বলছে ঠিক আছে হাফ এন আওয়ার বেশি করতে পারবো না, এরকম থাকে না, এরকম হয়। তো আমরা যেটা করতে চাইছি, এই আইটি পার্কগুলোকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাচ্ছি। এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো, সো দ্যাট আপনি যদি কমফোর্টেবলি বসে নিজের মতন করে কাজ করতে পারেন। আপনার যেহেতু নেটওয়ার্কিং এর সমস্যা আছে, আপনাকে ওখানে আমরা ওই ব্যবস্থাটা করে দেবো, সো দ্যাট আপনি কন্টিনিউস আনইন্টারাপ্টেড আপনি ওয়াইফাই ওখানে পেতে পারেন। এইভাবে জিনিসগুলোকে আমরা আপাতত চিন্তা করছি। এটা বিভাগীয় পর্যন্ত আছে, এটা বিভাগীয়তেই আপাতত থাকুক। যখন দেখবো যে এরকম আস্তে আস্তে বাড়ছে, এন্টারপ্রেনার সংখ্যা বাড়ছে, স্টার্ট আপ এরকম ইয়াং ছেলেমেয়েরা বাড়ছে, তখন আমরা যখন জেলা পর্যায়ে যদি যেতে হয় বা উপজেলা পর্যায়ে, তখন আমরা ওটা ধীরে ধীরে যাবো। বাট আপাতত আমরা এখানেই রাখছি, কারণ রিসোর্সের একটা বিষয় আছে। তো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আইটি পার্কে আমাদের যে আইটি পার্কগুলো করা হয়েছে, এগুলোতে অনেক স্পেস আছে, অনেক স্পেস আছে। এখন আপনি যেহেতু রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর বোধহয় আপনি আছেন, আপনি যদি ওখানে এরকম এমনও হতে পারে যে আপনি বললেন যে আপনি ওখানে একটা রোবোটিক্সে আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন ওখানে। সো আমরা আইটি পার্কে যেহেতু অনেক জায়গা আছে, আপনাকে ওখান থেকে আমরা একটা স্পেস অ্যালোকেট করবো হয়তো, যেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো অন্য জায়গায় এই জমি কিনতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব, আপনার মতন একজন ইঞ্জিনিয়ারকে সাপোর্ট দিব, সো দ্যাট আপনি ওখানে কোনো একটা রোবট তৈরি করতে পারবেন, যেটা হয়তো ফার্মিং এ হেল্প করতে পারে, যেটা হয়তো ট্রাফিং এ হেল্প করতে পারবে। এইভাবে আমরা চিন্তা করছি। ধন্যবাদ। তার মানে অবকাঠামো নয়, দক্ষ জনশক্তি সৃষ্টি হচ্ছে এই সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য। এবারে অনুরোধ জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহাদি হোসেনকে প্রশ্ন করার জন্য। কয় মার্কের পরীক্ষা হচ্ছে? কয় মার্কের পরীক্ষা হচ্ছে? ও আচ্ছা, এটা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহিদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পরিবহন সম্পাদক। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময়ের যে এআই এবং অটোমেশন এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা বিশ্বের বাজারে প্রতিযোগিতা করে তারা নেতৃত্ব দিতে চাচ্ছে। সেক্ষেত্রে বর্তমান সরকার এই সকল তরুণ উদ্যোক্তাদের জন্য কি পদক্ষেপ নিতে চাচ্ছে, এবং এই ক্ষেত্রে কি কোনো প্রকার যেই বলা যায় ইন্টেন্সিভ স্ট্রাকচার যেরকম তৈরি করা, যেমন সফট লোন, অথবা একবারে সরকারি ফান্ড, অথবা আমাদের অন্য কোনো উপায়ে যে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা, এই ব্যাপারে সরকারের উত্তর জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের আমি আমার চিন্তাটা একটু আপনার সাথে শেয়ার করব, তারপরে হয়তো টেকনিক্যাল সাইডগুলো রেহান আসাদ আপনাকে বলবেন। খুব সম্ভবত গত পরশুদিন, আপনি যদি গত পরশুদিন নিউজগুলো দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের 3টা বাচ্চা ওয়ার্ল্ড এআই অলিম্পিয়াডে তারা যাচ্ছে কম্পিট করার জন্য। এর মধ্যে অলরেডি তারা কিন্তু আরো কতগুলো কম্পিটিশন পার হয়ে এসছে, ফার্স্ট হয়েছে। এশিয়াতে তারা গোল্ড মেডেল পেয়েছে, এখন ওয়ার্ল্ড অলিম্পিয়াডে তারা যাচ্ছে, কাজাখস্তান যাচ্ছে। তো আমরা কাজাখস্তানে যাওয়ার ব্যাপারে একটু তারা সমস্যায় পড়েছে, আমরা চেষ্টা করছি তাদেরকে দ্রুত ভিসা টিসা যে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাদেরকে ফান্ডও গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে যাতে তাদের সমস্যা না হয়। এর বাইরে তাদেরকে বিভিন্ন রকম এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে। যেহেতু তারা এআই, ওদের সাথে কথা বলেছি এবং ওখানে তার আগেই আমরা ডিসাইড করে নিয়েছিলাম
আমরা চিন্তা ভাবনা করছি যে ইনশাল্লাহ আমরা এই ইয়ে না হলে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা ঢাকায় যে এআই হ্যাকাথন যে হয় এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব আমরা।